প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি নজরুল স্যার। আজকে আমরা অষ্টম গণিত অ্যাসাইনমেন্ট 1 নিয়ে আলোচনা করব। চলো আমরা ক্লাসটি শুরু করি। অ্যাসাইনমেন্ট 1, বিষয় গণিত, শ্রেণী অষ্টম, শিক্ষকের নাম, শিক্ষার্থীর নাম, রুল নং, বিভাগ, তারিখ। কভার পেজগুলো তোমরা এভাবে সাজিয়ে নিবে। দেখো, তোমাদের তৃতীয় সপ্তাহের জন্য যে অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে তা আমি স্ক্রিনে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও এবং নোট করে নাও। শিরোনাম হচ্ছে এ ধরনের: সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন P সমান 15,000 টাকা, সময়কাল N সমান 3 বছর, মুনাফার হার R সমান 9%। সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ I সমান কত এবং সরল মুনাফায় মুনাফা আসল A সমান কত। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন P সমান 15,000 টাকা, সময় একই 3 বছর, মুনাফার হার R সমান 9%। প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ কত। এভাবে খ, গ, ঘ, ও এভাবে প্রশ্নগুলো ছাপানো আছে। আমি প্রশ্নগুলো স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, তোমরা একটু উঠিয়ে নাও। আমরা সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমে দেখো কয়ের সমাধান। দেওয়া আছে মূলধন P সমান 15,000 টাকা, সময়কাল N সমান 3 বছর, মুনাফার হার R সমান 9%। সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ I সমান PNR। তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে এই সূত্রটা দেওয়া আছে, I সমান PNR, যেখানে I হচ্ছে মুনাফা, P হচ্ছে মূলধন বা প্রাথমিক বিনিয়োগ, N হচ্ছে সময়কাল, R হচ্ছে মুনাফার শতকরা হার। মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। 15,000 গুণন 3 গুণন 9% বলতে 100% বোঝায়। আমরা হিসেব করলে পাই 4,050 টাকা, অর্থাৎ মুনাফা হলো 4,050 টাকা। এই রেজাল্টের যে অংশটুকু আছে তোমরা এইভাবে একটু কালার বক্স করে হাইলাইট করে দিবে। এখানে দেখো আমি কালার বক্স করে হাইলাইট করে দিয়েছি, তোমরা এইভাবে হাইলাইট করে দিবে। এবার খ অংশের সমাধান। দেওয়া আছে মূলধন P সমান 15,000 টাকা, মুনাফা I সমান 4,050 টাকা। 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায় মুনাফা আসল A সমান হবে P প্লাস I, অর্থাৎ P হচ্ছে মূলধন, I হচ্ছে মুনাফা। তাহলে মুনাফা আসল হচ্ছে মূলধন এবং লাভ একত্রে যোগ করলে যে অংশটা হয় তাই হচ্ছে মুনাফা আসল, অর্থাৎ মুনাফা যোগ আসল। P এর মান আমরা এখানে বসিয়ে দিলাম। P হচ্ছে মূলধন 15,000 টাকা যোগ I হচ্ছে মুনাফা, এই যে আমরা এখানে মুনাফা পেলাম 50 টাকা, 4,050 টাকা যোগ করলে হয় 19,050 টাকা। তাহলে মুনাফা আসল হলো 19,050 টাকা। তোমরা এই অংশটুকু একটু উঠিয়ে নাও। এবার আমরা চলো গ অংশের সমাধানের দিকে যাই। এর পরের অংশটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। ক সমাধান। দেওয়া আছে মূলধন P সমান 15,000 টাকা, সময়কাল N সমান 1 বছর, মুনাফার হার R সমান 9%। বলছে প্রথম বছরান্তে অর্থাৎ 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত। আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি C ইকুয়াল P ইন্টু 1 প্লাস R হোল পাওয়ার N। তো 1 বছরান্তে, প্রথম বছরান্তে মানে 1 বছরান্তে, এই জন্য আমরা চক্রবৃদ্ধি মূলকে দিলাম C1, কারণ খ গ এর মধ্যে আছে 2 বছরান্তে, দ্বিতীয় বছরান্তে, তৃতীয় বছরান্তে, এই জন্য আমরা একটা C1, একটা C2, একটা C3 এভাবে লিখে যাব। তাহলে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C1 সমান P পূরণ 1 যোগ R তারপর N। আমরা মানগুলো এখানে বসিয়ে দিলাম। P এর মান 15,000, 1 যোগ R এর মান 9, R এর মান 100/9,
n এর মান 1। এখন পাওয়ার 1 হলে সেই 1 আর না লিখলেও চলে। এখানে আমরা কি করলাম, লসাগু করলাম। লসাগু 100। এই 1 এর নিচে একটা 1 আছে, সেই 1 দিয়ে 100কে ভাগ করলে ভাগফল হবে 1। 1 দিয়ে 1 কে গুণ করলে 1 দিয়ে 100কে ভাগ করলে ভাগফল হবে 100। 100 দিয়ে আবার 1 কে গুণ করলে হবে 100, যোগ এই 100 দিয়ে 100কে ভাগ করলে ভাগফল হবে 1। 1 দিয়ে 9 কে গুণ করলে হবে 9। তাহলে আমরা নিচে পেলাম 100, উপরে পেলাম 109। এবার এই দুইটা শূন্য এবং এই দুইটা শূন্য কেটে দিলে থাকে 150 গুণন 109, গুণ করলে হয় 16,350 টাকা। তাহলে আমরা বলতে পারি প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 16,350 টাকা। এই অংশটুকু একটু উঠিয়ে নাও। এবার আমরা চলে যাব খ অংশের সমাধানে। সেখানে আমাকে বলছে দ্বিতীয় বছরান্তে অর্থাৎ 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ লাভ এবং আসল মিলে কত টাকা হবে। তাহলে আমরা সমাধানটা এইভাবে সাজালাম। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C2 সমান P ইন্টু 1 যোগ R তার পাওয়ার N। একইভাবে আমরা P এর মান 15,000 বসিয়ে দিলাম, 1 যোগ লিখে দিলাম, R এর মান 100/9, N এর মান হবে 2। যেহেতু দ্বিতীয় বছরান্তে অর্থাৎ সময়কাল হচ্ছে 2 বছর, এই জন্য N এর পরিবর্তে আমরা লিখব 2। এবার আগের মতো এখানে লসাগুগুলো হয় 100/109, তার পাওয়ার কিন্তু এবার 2। তাহলে 109 এর পাওয়ার 2 থাকলে বোঝায় 109 দুইবার, 109 গুণন 109। আবার 100 এর পাওয়ার 2 থাকলে বোঝায় 100 গুণন 100। এইবার আমরা যদি এই দুইটা শূন্য এবং এই দুইটা শূন্য কেটে দেই, এই একটা শূন্য এবং একটা শূন্য কেটে দেই, অতঃপর ক্যালকুলেটরের সাহায্যে অথবা আমরা গুণ করে হিসেব করলে দেখা যাবে আমাদের ফলাফল আসবে 17,821 টাকা 50 পয়সা। দশমিকের পরে 5 লিখলেই বোঝায় এখানে 0.5 মানে 50 পয়সা। 17,821 টাকা 50 পয়সা। তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 17,821 টাকা 50 পয়সা। তোমরা এই অংশটুকু একটু উঠে নাও। এবার আমরা চলে যাব গ অংশের সমাধানে। গ অংশের মধ্যে আমাদেরকে বলেছে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত। সূত্র উল্লেখ সহ, প্রতি ক্ষেত্রে কিন্তু সূত্র উল্লেখ করতে হবে। সূত্র উল্লেখ না করলে কিন্তু নাম্বার কম দেবে বা গ্রেডিং কম পাবে। শিক্ষক নির্দেশিকায় বলা আছে প্রতি ক্ষেত্রে সূত্র উল্লেখ করতে হবে। তোমরা যখন প্রশ্নটা হাতে পাবে তখন দেখবে যে প্রশ্নের মধ্যে লেখা আছে সূত্র উল্লেখ সহ। তাহলে আগের মতো লিখলাম তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন C3 সমান P ইন্টু 1 প্লাস R হোল পাওয়ার N। আগের মতোই R এর মান বসিয়ে দিলাম 100/9, P এর মান 15,000, N এর মান কিন্তু এবার 3, যেহেতু তৃতীয় বছরান্তে। এবার লসাগু করলে হয় উপরে 109 নিচে 100, তার পাওয়ার কিন্তু 3। তাহলে 109 উপরে আমরা 3 বার লিখবো, আর 100 পাওয়ার 3 থাকলে নিচে আমরা 103 বার লিখবো। এবার হিসাব করলে আমরা পাবো 19,425 টাকা। এখানটা 3 আসবে, এই 4 এর পরে একটা 3 বসাবে এখানে। এই যে 19,425.43 টাকা। এইখানে একটা 3 হবে। তাহলে আমরা পেলাম 19,425 টাকা 43 পয়সা। 19,425 টাকা 43 পয়সা। এই অংশটুকু একটু ভালোভাবে উঠিয়ে নাও। এবার আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। সমাধান।
গ অংশ থেকে পাই চক্রবৃদ্ধি মূলধন C3। চক্রবৃদ্ধি মূলধন C3 সমান 19,425 টাকা 43 পয়সা এবং উদ্দীপক থেকে পাই সঞ্চয় স্কিমের মূলধন P সমান 15,000 টাকা। সুতরাং নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা হবে, আমরা C3 মাইনাস P লিখব। 3 বছর পর আমার চক্রবৃদ্ধি মূলধন হয়েছিল 19,425 টাকা 43 পয়সা। তা থেকে আমরা মূলধন P অর্থাৎ 15,000 টাকা বিয়োগ দিব। বিয়োগ দিলে আমার ফলাফল আসছে 4,425 টাকা 43 পয়সা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আমরা পেলাম 4,425 টাকা 43 পয়সা। এবার ঘ অংশের মধ্যে আমাকে বলছে চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো নির্দিষ্ট সময়কাল পর, অর্থাৎ 3 বছর পর সরল মুনাফা কত পাওয়া যায় এবং চক্রবৃদ্ধি মুনাফা কত পাওয়া যায় তার পার্থক্য নির্ণয় করার জন্য বলছে। এবার ও অংশ দেখো, ঘ অংশ থেকে পাওয়া যায় নির্দিষ্ট সময়কাল 3 বছর পূর্ণ হওয়ার পর চক্রবৃদ্ধি মুনাফা 4,425 টাকা 43 পয়সা এবং উক্ত সময় পর সরল মুনাফা পাওয়া যায় 4,050 টাকা, যা আমরা সরল মুনাফার ক্ষেত্রে পেয়েছিলাম। তাহলে সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হবে কত? চক্রবৃদ্ধি মুনাফাটা আগে লিখবে, বিয়োগ সরল মুনাফা অংশটা পরে লিখবে। তাহলে বিয়োগ করলে আমরা পাই 375 টাকা 43 পয়সা। পার্থক্য আমরা পাই 375 টাকা 43 পয়সা। সবসময় এই ফলাফলের অংশটুকু এইভাবে হাইলাইট করে দিবে। একটু হাইলাইট করে দিলে লেখাটা, অ্যাসাইনমেন্ট লেখাটা খুব সুন্দর হবে এবং তোমার টিচার তোমার অ্যাসাইনমেন্টটাকে খুব পছন্দ করবে এবং তোমাকে ভালো গ্রেড দিবে। এই অংশটুকু উঠিয়ে নাও। এরপর আমরা চলে যাব মন্তব্যের ঘরে। আমার এই সবগুলো প্রশ্ন করার পর আবার বলছে উপরোক্ত সঞ্চয় স্কিমের বিনিয়োগকৃত, অর্থাৎ উপরোক্ত সঞ্চয় স্কিমে যে দুই ধরনের পদ্ধতির কথা বলা হয়েছে বিনিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, এর মধ্যে কোনটি অধিকতর সুবিধাজনক বলে তুমি মনে করো? এখানে তোমার নিজস্ব মতামত দিতে হবে। দেখো, আমরা যে উপরের যে গাণিতিক বিশ্লেষণগুলো করলাম সেখানে দেখা যাচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে মূলধন লাভের মুনাফার শতকরা হার এবং সময়কাল সবই সমান ছিল, কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে আমরা মুনাফা পেয়েছিলাম কম, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফা পেয়েছিলাম বেশি। সেই যুক্তিটা এখানে তুমি তুলে ধরবা। মন্তব্য: উপরোক্ত তথ্যের গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় একই মূলধন একই মুনাফার শতকরা হারে নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করা হলে সরল মুনাফা অপেক্ষা চক্রবৃদ্ধি মুনাফায় অধিক আর্থিক লাভবান হওয়া যায়। সুতরাং উদ্দীপকে উল্লিখিত মুনাফা পদ্ধতি দুটির মধ্যে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি অধিক সুবিধাজনক। আমরা দেখলাম একই পরিমাণ বিনিয়োগ, অর্থাৎ মূলধন যদি সমান থাকে, লাভের হারও যদি সমান থাকে এবং নির্দিষ্ট সময়কাল অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য যদি বিনিয়োগ করা হয়, তাহলে সরল মুনাফা অপেক্ষা চক্রবৃদ্ধি মুনাফাতেই আর্থিক লাভ বেশি হয়। এই জন্য আমার যুক্তিটা দিলাম। সুতরাং উদ্দীপকে উল্লিখিত মুনাফা পদ্ধতি দুটির মধ্যে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি অধিক সুবিধাজনক। এবার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখো। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এই ধরনের একটা প্যাটার্ন দেওয়া আছে। সেখানে বলছে প্যাটার্নটির বীজগাণিতিক রাশি তৈরি করো, অর্থাৎ প্যাটার্নটির বীজগাণিতিক রাশি কি হবে, এই ধরনের ছিল প্রশ্নটা। প্রশ্ন ছিল 6, 11, 16, 21 ... আমরা এটাকে এইভাবে লিখতে পারি। প্যাটার্নটিকে লেখা যায়, এখানে প্যাটার্নের সংখ্যাগুলো এইভাবে সাজিয়ে দিলাম এবং ... অংশ অবশ্যই দিতে হবে। আর এখানে 6 এবং 11 এর মধ্যে পার্থক্য কত? 5। এখানে লিখবো পার্থক্য 5। এইভাবে সুন্দরভাবে সাজাইবা। এই 6 এবং 11, 11 এবং 16, 16, 21 এর মাঝখানে একটু ফাঁকা স্থান রাখবা যাতে দেখতে সুন্দর দেখা যায়। এইভাবে সাজাইবা যে 6 এবং 11 এর মধ্যে অন্তর্গত বা পার্থক্য কত? 5।
11 এবং 16 এর মধ্যে পার্থক্য 5, 16 এবং 21 এর মধ্যে পার্থক্য 5, তাহলে বোঝায় এই যে ডট ডট অংশগুলো আছে এইখান দিয়ে অসংখ্য পার্থক্য 5 আছে। সুতরাং এই প্যাটার্নটিকে বীজগাণিতিক রাশি হিসেবে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে আমরা যুক্তি দিব। দেখা যায় প্যাটার্নের সংখ্যাগুলো 5 করে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং প্যাটার্নের বীজগাণিতিক রাশি হবে এই যে যত করে বৃদ্ধি পাচ্ছে তত ক, অর্থাৎ পাশাপাশি পদগুলোর যে পাশাপাশি সংখ্যাগুলোর যে পার্থক্য আছে সেই পার্থক্যের সাথে একটা ক দিবে, যোগ 1। কেন আমরা এইভাবে লিখলাম দেখো, যেখানে ক এর পরিচয় হচ্ছে 1 2 3 ডট ডট ডট, অর্থাৎ ক এর মান হবে 1 2 3 4 5 6 এইভাবে চলতে থাকবে, অর্থাৎ ক এর মান হবে স্বাভাবিক সংখ্যা। ক এর পরিচয় এখানে অবশ্যই দিতে হবে। এবার মনে করো আমরা যদি ক এর মান এখানে 1 বসাই, তাহলে কত হয় 5 গুণন 1 যোগ 1, কত হলো 6। এই যে প্যাটার্নের প্রথম সংখ্যাটি 6 আমরা পেয়ে গেলাম। ক এর মান যদি 2 বসাই, 5 দুগুণে 10 যোগ 1 11, এই যে আমরা 11 পেয়ে গেলাম। ক এর মান যদি 3 বসাই, তাহলে 5 গুণন 3 যোগ 1 হয় কত 16, এই যে 16 পেয়ে গেলাম। ক এর মান যদি 4 বসাই, 5 গুণন 4 হলো 20 যোগ 1 21। এইভাবে প্যাটার্নের সমস্ত পদগুলো বা সংখ্যাগুলো আমরা এই বীজগাণিতিক রাশির মাধ্যমে নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের যে প্যাটার্নটি দেওয়া আছে তার বীজগাণিতিক রাশি হবে 5k যোগ 1, যেখানে কে এর পরিচয় দিতে হবে 1 2 3 ডট ডট ডট, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। এবার 2 নং এর মধ্যে কিছু প্যাটার্নের চিত্র দেওয়া আছে। আমাকে বলছে পরবর্তী চিত্রটি কি, পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত হবে এবং চিত্রটি আঁকো। দেখো তোমাদের প্রশ্নের মধ্যে এই ধরনের চিত্রগুলো দেওয়া থাকবে, তুমি এটাকে লিখবা প্যাটার্ন, নিচে লিখবা কাঠির সংখ্যা 1 2 3 4 5। এই চিত্রের মধ্যে 5টা কাঠি আছে, এই চিত্রের মধ্যে আছে 7টা, 1 2 3 4 5 6 7। এই চিত্রের মধ্যে আছে 1 2 3 4 5 6 7 8 9। দেখা যায় প্যাটার্নের চিত্রে কাঠির সংখ্যা 2 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এখানে 5টা কাঠি, এখানে 7টা কাঠি, এখানে 9টা কাঠি, তাহলে 2টি করে কাঠি বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরবর্তী চিত্রে, অর্থাৎ এই চিত্রের পরে যে চিত্রটা আসবে, সুতরাং পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হবে এই 9 এর সাথে 2 যোগ 11টি, এবং চিত্রটি হবে 11টি কাঠি দিয়ে চিত্র অঙ্কন করবা। তুমি যদি এইখানে একটা কাঠি বসাও এবং এইখানে একটা কাঠি বসাও, তাহলে চিত্রটা হবে এ ধরনের, এবং এখানে দেখো 11টি কাঠি হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই চিত্রের মধ্যে 11টি কাঠি হয়েছে। এবার দেখো 3 নাম্বার আমাকে বলছে 1 মিটার কি। 1 মিটারের সংজ্ঞা দিতে গেলে তার সাথে একটু আলোচনা তোমাকে দিতে হবে। আলোচনাটুকু এই ধরনের: ফ্রান্সের জাদুঘরে সংরক্ষিত প্লাটিনাম ও ইরিডিয়াম ধাতুর সংমিশ্রণে তৈরি একটি নির্দিষ্ট দণ্ডের দৈর্ঘ্যকে মিটারের একক হিসেবে আন্তর্জাতিকভাবে ব্যবহার করা হয়। এখন মিটারের সংজ্ঞাটা এখানে দিবে: দ্রাঘিমা বরাবর বিষুব রেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের, অর্থাৎ 1 কোটি ভাগের এক ভাগকে 1 মিটার হিসেবে গণ্য করা হয়। আমি আবার পড়ে দিচ্ছি: দ্রাঘিমা বরাবর বিষুব রেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের, অর্থাৎ 1 কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার হিসেবে গণ্য করা হয়। তোমাদের বইয়ের মধ্যে 1 মিটারের সংজ্ঞাটা এইভাবেই দেওয়া আছে। যখন তোমরা যখন নবম শ্রেণীতে উঠবে, তখন ফিজিক্সের মধ্যে, অর্থাৎ পদার্থবিজ্ঞান বইয়ের মধ্যে তোমরা দেখবা মিটারের সংজ্ঞা আলোর গতিবেগের উপর ভিত্তি করে দেওয়া আছে। সেখানে গিয়ে মিটারের নতুন সংজ্ঞা শিখবে। যাই হোক, আমরা সামনে অগ্রসর হই। 4 নাম্বার বলছে অধিক পরিমাণ বস্তুর ওজন নির্ণয় করার জন্য দুটি মেট্রিক পদ্ধতির নাম উল্লেখ করো। কিছু আলোচনা লাগবে। বস্তুর ওজন আসলে কিন্তু ভর, পরিমাপের আন্তর্জাতিক একক হলো কিলোগ্রাম, যা এমকেএস পদ্ধতি, এবং ক্ষুদ্র ভর পরিমাপ করার জন্য গ্রাম একক ব্যবহার করা হয়। এই কিলোগ্রাম হচ্ছে এমকেএস পদ্ধতি, গ্রাম হচ্ছে সিজিএস পদ্ধতি। এই পদ্ধতিগুলো সম্পর্কে তোমরা উপরে ক্লাসে উঠলে জানতে পারবে।
কিন্তু অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপ করার জন্য মেট্রিক পদ্ধতির দুটি একক ব্যবহার করা হয়, তা হলো কুইন্টাল এবং মেট্রিক টন। যেহেতু আমাদের মূল উত্তর হচ্ছে কুইন্টাল এবং মেট্রিক টন, সুতরাং এই উত্তরটুকু আলাদা একটা বক্সের মধ্যে লিখে এইভাবে কালার পেন্সিল দিয়ে একটা বক্স করে দিবা যাতে হাইলাইট হয়। দেখো, যেমন কেজি, ভরের একক কেজি, 5 কেজি চাউল, 10 কেজি চাউল। কিন্তু যদি ছোট পরিমাণ ভর, অল্প পরিমাণ ভর নির্ণয় করা হয়, যেমন চিপসের প্যাকেটের গায়ে লেখা থাকে এত গ্রাম, ছোট বিস্কুটের প্যাকেটের গায়ে লেখা থাকে 20 গ্রাম, 25 গ্রাম, 30 গ্রাম এরকম, সেখানে কিন্তু ছোট বিস্কুটের প্যাকেটের গায়ে কিন্তু কেজি লেখা থাকে না। অর্থাৎ বড় পরিমাণ, তুলনামূলকভাবে একটু বড় পরিমাণ ভর নির্ণয় করতে গেলে কেজি ব্যবহার করা হয়, এবং ছোট ভর নির্ণয় করতে গেলে গ্রাম একক ব্যবহার করা হয়। আর ভর পরিমাপের জন্য, অর্থাৎ অধিক পরিমাণে বস্তুর ভর যদি আমরা নির্ণয় করি, তাহলে সেখানে দুটি মেট্রিক পদ্ধতির একক ব্যবহার করা হয়, একটি হচ্ছে কুইন্টাল এবং অপরটি হচ্ছে মেট্রিক টন। এবার 5 নম্বর প্রশ্নটি ছিল 10 একরকে বর্গমিটার প্রকাশ করো। দেখো, আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গমিটার প্রায়। সুতরাং 10 একর কত হবে? এই সংখ্যাটিকে আমরা 10 দিয়ে গুণ করব, এত বর্গমিটার হয়ে যাবে। তাহলে হবে 40,468.6 বর্গমিটার প্রায়। আমাদের উত্তর হবে 40,468.6 বর্গমিটার প্রায়। এবার 6 নং প্রশ্নে বলা আছে 160 সেন্টিমিটারকে ইঞ্চিতে প্রকাশ করো। দেখো, আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি 2.54 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি। সেখান থেকে বলতে পারি অতএব 1 সেন্টিমিটার সমান 2.54 ভাগের 1 ইঞ্চি। অতএব 160 সেন্টিমিটার সমান 2.54 ভাগের 1 গুণন 160। আমরা হিসেব করলে পাই 62.99 ইঞ্চি। 62.99 ইঞ্চি বা 63 ইঞ্চিও লিখলেও কোনো সমস্যা হবে না। 7 নম্বর প্রশ্নটা আমাকে বলছে একটি ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার। এই ঘরটি যদি বায়ু দ্বারা পূর্ণ হয় তাহলে বায়ুর ওজন নির্ণয় করো। এবার লক্ষ্য করো, আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। এটা পদার্থবিজ্ঞানের ভাষা, তুমি উপরে ক্লাসে উঠলেও জানতে পারবে বা তোমার বিজ্ঞান বইয়ের মধ্যে পাইবা। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। এখন মনে করো এই ঘরটি যদি পানি দ্বারা পূর্ণ হতো, ঘরটি পানি দ্বারা পূর্ণ হলে পানির আয়তন হতো 7,68,000 ঘন সেন্টিমিটার। যেহেতু 1 ঘন সেন্টিমিটার পানির ওজন মানে ভর এখানে 1 গ্রাম, তাহলে 7,68,000 ঘন সেন্টিমিটার পানির ওজন কত হবে? পানির ওজন হতো 7,68,000 গ্রাম। এই গ্রামকে আমরা যদি 1000 দিয়ে ভাগ দেই তাহলে হবে 768 কিলোগ্রাম। এখন তোমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ এত গুণ, অর্থাৎ বায়ুর ভর হচ্ছে পানির ভরের এত গুণ। তাহলে এখন বলছে ঘরটি যদি বায়ু দ্বারা পূর্ণ হয় তাহলে সেই বায়ুর ওজন কত? তাহলে আমরা বলবো, আমরা দেখলাম ঘরটি যদি পানি দ্বারা পূর্ণ হতো তাহলে পানির ভর হতো 768 কিলোগ্রাম। তাহলে আমরা বলবো ঘরটি বায়ু দ্বারা পূর্ণ হলে বায়ুর ওজন হবে এই 768 গুণন 0.00129 কিলোগ্রাম। তোমাদের প্রশ্নের মধ্যে বলা আছে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। তাহলে আমরা এত গুণ দিয়ে এই সংখ্যাটাকে গুণ দিব, আমরা পাবো 0.99 কিলোগ্রাম প্রায়। তাহলে আমাদের উত্তর হচ্ছে 0.99 কিলোগ্রাম প্রায়। আমাদের সমস্ত উত্তর দেওয়া শেষ। তোমাদের সবাইকে ধন্যবাদ আজকের এই ক্লাসটি দেখার জন্য। তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকো।